সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় রসায়ন, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এর একটি অংশ অষ্টক নিয়মের ব্যতিক্রম। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় অষ্টক নিয়মের ব্যতিক্রম। আজকের পাঠ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে অষ্টক নিয়মের ব্যতিক্রম সম্পর্কে, এবং এর দুইটা অংশ আছে, অসম্পূর্ণ অষ্টক সম্পর্কে জানতে পারবে এবং অষ্টক সম্প্রসারণ সম্পর্কেও জানতে পারবে। তাহলে আমাদের আজকের পাঠ অষ্টক নিয়মের ব্যতিক্রম। দেখো, যদিও প্রায় সব সমযোজী যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম প্রযোজ্য, তবুও কোনো কোনো ক্ষেত্রে অষ্টক নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। দেখো, তোমরা জানো যে প্রত্যেক পরমাণুই চায় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো অর্জন করতে। মানে অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময়, যৌগ গঠনের সময় কি করে, হয় ইলেকট্রন ত্যাগ করে, গ্রহণ করে, অথবা শেয়ার করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো অর্জন করতে চায়। এভাবে যৌগগুলো গঠিত হয়, হয় দ্বৈতক নিয়ম মেনে চলে অথবা অষ্টক নিয়ম মেনে চলে। কিন্তু কিছু কিছু যৌগ আছে যারা সুস্থিত যৌগ, কিন্তু তারা অষ্টক নিয়ম মানে না। তা এর ভিতরে দুইটা নিয়ম হচ্ছে যে অসম্পূর্ণ অষ্টক আর অষ্টক সম্প্রসারণ। তো আমরা প্রথমে দেখে আসব যে অসম্পূর্ণ অষ্টক। দেখো, এমন কিছু যৌগ আছে যাদের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে 8টির কম ইলেকট্রন আছে, তবুও তারা একটা সুস্থিত একটা যৌগ। যেমন দেখো, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইব্রোমাইড, বেরিলিয়াম ক্লোরাইড। তা আমরা এখানে একটা উদাহরণ আমরা একটু দেখি। দেখো, লক্ষ্য করো, আমরা বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে দেখি যে বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, তাহলে Z সমান 5, অতএব ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1। লক্ষ্য করো, তাহলে সর্বশেষ শক্তি স্তরে আছে হচ্ছে 3টা ইলেকট্রন, প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন। তাহলে আমরা বোরনকে যদি এক্সাইটেড অবস্থায় নিয়ে যাই, তাহলে ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s 2s 2px 2py 2pz। এই p ঘটক স্তরটা ভেঙে কি হলো, px py pz, 3টা অরবিটালে বিভক্ত হলো। এখন দেখো, এখানে তো আগে বেজোড় ইলেকট্রন ছিল, এখন এই s থেকে আরেকটা ইলেকট্রন এখানে যে গেল, তাহলে কি হলো, 3টা বেজোড় হলো। এই সর্বশেষ শক্তি স্তরে 3টি বেজোড় ইলেকট্রন আমরা পেলাম। অপরদিকে দেখো, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 9, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p5। লক্ষ্য করো, তাহলে 1s2 2s2 2p5, তাহলে দেখো 9টা ইলেকট্রন। এখানে একে যদি আমরা এক্সাইটেড অবস্থা নিয়ে যাই, অর্থাৎ কিনা দেখো, এখানে দেখাতে হবে যে ফ্লোরিনের একটা যোজনী, মানে এক যোজনী প্রদর্শন করেছে, আর বোরন হচ্ছে 3 যোজনী প্রদর্শন করেছে। লক্ষ্য করো, তাহলে 1s2 2s2 2px 2py 2pz। তাহলে এখানে দেখো 5টা ইলেকট্রন আছে, তাহলে প্রথমে আমরা সিঙ্গেল সিঙ্গেল দিয়ে যাই, এরপরে যে আমরা ডবলিং করি, তাহলে সর্বশেষ শক্তি স্তরে দেখো ইলেকট্রন আছে 3 জোড়া জোড় অবস্থায় আছে, আর 1টি ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে। এখন দেখো, তাহলে কি হবে, যে কেন্দ্রীয় পরমাণু বোরনের সর্বশেষ শক্তি স্তরে 3টি বেজোড় ইলেকট্রনের সাথে এই 3টি ফ্লোরিন, কয়টি ফ্লোরিন যুক্ত হচ্ছে, 3টি ফ্লোরিন, 3টি ফ্লোরিনের 3টি মানে একটি করে 3টি ইলেকট্রন পরস্পর শেয়ারের মাধ্যমে 3টি সমযোজী বন্ধন গঠন করে। এভাবে বোরন ট্রাইফ্লোরাইড অণু সৃষ্টি হয়। তো আমরা একটু দেখি। দেখো, এই হচ্ছে বোরন, তাহলে বোরনের হচ্ছে 3টা ইলেকট্রন আছে বিজোড়, আমরা সেই 3টা দিলাম। আমরা সবসময় সর্বশেষ শক্তি স্তর নিয়ে কাজ করব, কারণ কি, সর্বশেষ শক্তি স্তরকে বলা হয় যোজ্যতা স্তর, যোজ্যতা স্তর। তাহলে এই আমরা বোরনের 3টি ইলেকট্রন লিখলাম। এখন এই ফ্লোরিনের, এই যে ফ্লোরিনের একটা ইলেকট্রন আছে, দেখো আমরা বোরনের ইলেকট্রনকে এই যে গোল চিহ্ন দিয়ে বোঝালাম, এবং ফ্লোরিনের ইলেকট্রনকে আমরা ক্রস চিহ্ন দিয়ে বোঝাবো। তাহলে লক্ষ্য করো, এই প্রত্যেকটা ফ্লোরিনের
সর্বশেষ শক্তি স্তরে দেখো 3 জোড়া আছে জোড় ইলেকট্রন, এই যে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, আর একটা আছে বিজোড় ইলেকট্রন। তাহলে আমরা আরো একটা ফ্লোরিন এখানে দেখাই, এখানে আরেকটা ফ্লোরিন আমরা দেখাই। দেখো তাহলে এই ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে নিজের আছে 7টা ইলেকট্রন, আর বোরনের কাছে একটা নাইট্রোস, দেখো অষ্টক পূর্ণ করলো, নিয়নের মতো গঠন অর্জন করলো। আবার এই ফ্লোরিনেরও সর্বশেষ শক্তি স্তরে ছিল 7টা ইলেকট্রন, আর বোরনের কাছে নিল 8টা, হলো নিয়নের মতো গঠন অর্জন করলো। এই ফ্লোরিনেরও সেভাবে অষ্টক পূর্ণ করলো। কিন্তু দেখো বোরনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 3টা, আর 3টা ফ্লোরিনের কাছে সে নিতে পারলো 3টা। তার আওতায় কয়টা হলো? 6টা হলো, কিন্তু 8টা দেখো হয়নি। 2 4 6, 8টা হয়নি। তাহলে লক্ষ্য করো, দেখো একটা বন্ধন তৈরি হতে লাগেছে 2টা ইলেকট্রন, তাহলে এখানে একটা বন্ধন, 2টা বন্ধন, 3টা বন্ধন, অর্থাৎ কিনা এভাবে দেখো এই 3টা বন্ধন হবে, এভাবে বোরন ট্রাইফ্লোরাইড অণু সৃষ্টি হয়। তাহলে আমরা কি দেখলাম, যে এই একটা সুস্থিত যৌগ, কিন্তু এর কেন্দ্রীয় পরমাণু অষ্টকপূর্ণ হয়নি, এই জন্য আমরা বলি অসম্পূর্ণ অষ্টক, অসম্পূর্ণ অষ্টক। এভাবে আমরা আরো অনেক উদাহরণ আমরা দেখতে পারি। তাহলে এইটাই আমরা দেখলাম, এই যে বোরনের সর্বশেষ শক্তি স্তরে দেখো 3টি ইলেকট্রন বিজোড় করতে পারলো, আর ফ্লোরিনের হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন বিজোড়, আর 3 জোড়া জোড় অবস্থায় আছে। হ্যাঁ, এভাবে বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড গঠিত হয়। আমরা আরো একটা উদাহরণ দেখি। বোরন ট্রাইক্লোরাইড দেখো, এই যে বোরনের সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন, 3টা ইলেকট্রন বিজোড় করতে পারলো, আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? কয়টা আছে? 7টা। এই 7টার মধ্যে দেখো 3 জোড়া জোড় অবস্থায়, 1টি বিজোড় অবস্থায় আছে। এই যে আমরা গোল চিহ্ন দিয়ে বোরনের ইলেকট্রন বোঝালাম এবং ক্রস চিহ্ন দিয়ে ক্লোরিনের ইলেকট্রন বোঝালাম। তাহলে ক্লোরিনের দেখো পারমাণবিক সংখ্যা কত? 17। ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে সর্বশেষ শক্তি স্তরে এই 7টি ইলেকট্রনের 3 জোড়া জোড়, 1টি বিজোড়। তাহলে প্রত্যেকটা ক্লোরিন পরমাণু নিজের আছে 7টা ইলেকট্রন, আর বোরনের কাছে 1টা ইলেকট্রন নিয়ে হলো 8টা। এভাবে প্রত্যেকটা ক্লোরিন পরমাণু অষ্টকপূর্ণ করলো, আর বোরনের দেখো অষ্টকপূর্ণ হয়নি, নিজের আছে 3টা, 3টা ক্লোরিনের কাছে নিল 3টা। হ্যাঁ, তাহলে 6টা অষ্টকপূর্ণ করতে পারেনি, তারপর হচ্ছে সুস্থিত যৌগ। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দেখো, অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? 13। কেন্দ্রীয় পরমাণু আগে আমরা হিসাব করব। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p1, সর্বশেষ শক্তি স্তরে আছে 3টা ইলেকট্রন। তাহলে দেখো আমরা যদি উত্তেজিত করি, তার 3টা বিজোড় ইলেকট্রন আমরা পেতে পারি। অ্যালুমিনিয়াম হচ্ছে 3য় পর্যায়ের মৌল, এর জন্য দেখো এখানে কিন্তু আরো জায়গা আছে। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে দেখো ইলেকট্রন আছে কয়টা? 7টা। এবং দেখো এখানে ব্যবহার করছে একটা, এই জন্য আমরা একটা বিজোড় দেখালাম। এখন দেখো এই কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়াম এর ইলেকট্রনগুলোকে আমরা এই যে নীল চিহ্ন দিয়ে, নীল রং এর গোল চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, আর ক্লোরিনের ইলেকট্রনগুলো আমরা লাল গোল চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করলাম। তা লক্ষ্য করো, প্রত্যেকটা ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে আছে কয়টা ইলেকট্রন? কয়টা আছে? 7টা। আর অ্যালুমিনিয়ামের কাছে নিল হচ্ছে 1টা, অষ্টকপূর্ণ করলো। এই ক্লোরিনটাও তাই করলো, এই ক্লোরিনটাও অষ্টকপূর্ণ করলো। কিন্তু অ্যালুমিনিয়ামে দেখো নিজের আছে 3টা ইলেকট্রন, আর 3টা ক্লোরিনের কাছে নিল 3টা ইলেকট্রন, তার অর্থে কয়টা হলো? 6টা হলো, অষ্টকপূর্ণ করতে পারেনি। অতএব এটাও অসম্পূর্ণ অষ্টক তথ্য মেনে যৌগটা সৃষ্টি হয়েছে। আমরা এখন দেখব অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ দেখো, এমন কিছু সংখ্যক যৌগ আছে যাদের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ স্তরে 8টির বেশি ইলেকট্রন হয়ে যায়, তারপরেও তারা সুস্থিত যৌগ। যেমন দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড, আয়োডিন টেট্রাফ্লোরাইড, আয়োডিন হেপ্টাফ্লোরাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদি। তো আমরা একটা উদাহরণ একটু দেখি। দেখো লক্ষ্য করো,
দেখো PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, তোমরা জানো যে ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত 15, আর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে সর্বশেষ শক্তি স্তরে তো ইলেকট্রন আছে কয়টা? 5টা। এখন লক্ষ্য করো এই ফসফরাস কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল, তৃতীয় পর্যায়ে তো আরো জায়গা আছে, এই জন্য কিন্তু সে আরো বিজোড় করতে পারবে। আমি এইখান থেকে লেখা শুরু করি। দেখো ফসফরাসকে যদি আমরা উত্তেজিত করি তাহলে দেখো কি ঘটনা ঘটতে পারে। দেখো 1s2 2s2 2p6 3s2 3p, এখানে 3px 3py 3pz। তাহলে প্রথমে দেখো তিনটা বিজোড় ইলেকট্রন করতে পারে। এই যে p উপস্থিত স্তরটা বাংলা তিনটা অরবিটাল পাওয়া যায় px py pz, তো লক্ষ্য করো তিনটা বিজোড় ইলেকট্রন করলো, এখন এক জোড়া এখনো রয়ে গেছে। এই ফসফরাসকে যদি আরো এক্সাইটেড অবস্থায় নিয়ে যাওয়া হয় তখন দেখো এই ফসফরাস কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল, যার কারণে এখানে আরো জায়গা আছে, 3d অরবিটাল আছে। লক্ষ্য করো তাহলে আমরা তাহলে 1s2 2s2 2p6 3s 3px 3py 3pz 3d of xy 3d of yz, আরো তো জায়গা আছে 3d of zx 3d of x square minus y square 3d of z square। হ্যাঁ, এই যে d উপস্থিত স্তরকে ভাঙে দেখো 5টা অরবিটাল পাওয়া যায় এভাবে। তাহলে দেখো লক্ষ্য করো এইখানে প্রথমে তো আগে কিন্তু এখানে তিনটা বিজোড় ইলেকট্রন ছিল, বাট এইখানে এই যে জোড়া ইলেকট্রন এই পিয়ার ইলেকট্রন আনপিয়ারে যাবে, এই এখানে 5টা বিজোড় ইলেকট্রন হবে। হ্যাঁ, এখানে 5 যোজনী প্রদর্শন করতে পারবে ফসফরাস। ওই যে তোমাদের দেখিয়েছিলাম আগের একটা ক্লাসে যে ফসফরাসের যোজনী হচ্ছে কত 3 আর 5 পরিবর্তনশীল যোজী মৌল। এখন লক্ষ্য করো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত কত 17, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন আছে 7টি। একে উত্তেজিত করো, একটু এক্সাইটেড অবস্থা নিয়ে যাও। 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। লক্ষ্য করো তাহলে প্রথম 5টা, তাহলে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল দিয়ে দাও, এরপর ডাবল ইন করতে হবে। তাহলে লক্ষ্য করো এই যে তাহলে সর্বশেষ শক্তি স্তর দেখো এখানে 7টি ইলেকট্রন 3 জোড়া জোড় অবস্থায় আছে আর একটি বিজোড় অবস্থায় আছে। তাহলে এখানে দেখে নাও যে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে দেখো ইলেকট্রন আছে 5টি, সে 5টি সে বিজোড় করতে পারলো। এই ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি, তার মধ্যে 3 জোড়া জোড় আর একটি বিজোড় অবস্থায় আছে। তাহলে এটা তো দেখে রাখলে, এবার আমরা দেখাবো কিভাবে দেখো কম্বিনেশনটা হয়, গঠনটা হয়। তাহলে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে লক্ষ্য করো ইলেকট্রন 5টা বিজোড় করে ফেলছে। তাহলে আমরা এই একটা দিলাম, এই একটা 5টা ইলেকট্রন আমরা দিলাম। এবার দেখো ক্লোরিনের একটা বিজোড় আর 3 জোড়া জোড় অবস্থায়, 3 জোড়া জোড় অবস্থায় আছে। লক্ষ্য করো তাহলে প্রত্যেকটা ক্লোরিনের ইলেকট্রন আমরা ক্রস চিহ্ন দিয়ে বোঝালাম, আর ফসফরাসের ইলেকট্রনগুলোকে আমরা কি করলাম গোল চিহ্ন দিয়ে বোঝালাম। এখন দেখো একটা ক্লোরিনের নিজের আছে 7টি, ফসফরাসের কাছে নিল 1টি, তা 8টা হলো, এটাও 8টা করলো, এটাও অষ্টক পূর্ণ করলো, এটাও অষ্টক পূর্ণ করলো, এটাও অষ্টক পূর্ণ করলো। দেখো কিন্তু এই কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের নিজের ছিল 5টি ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন, আর এই 5টি ক্লোরিনের কাছে নিতে পারলো 5টি। তারা দেখো 5টা বেশি হয়েছে, অষ্টক পূর্ণ, অষ্টক থেকে বেশি হয়ে গেছে, অষ্টক পূর্ণ করতে পারে অষ্টক থেকে বেশি হয়ে গেছে, তাই না? তাহলে কয়টা? তারা তো 10টা হয়ে গেছে। এই জন্য আমরা বলি অষ্টক সম্প্রসারণ, মানে এই তাহলে PCl5 যৌগটি অষ্টক সম্প্রসারণ তথ্য মেনে তোমার যৌগটি গঠিত হয়েছে। লক্ষ্য করো তাহলে এখানে একটা বন্ধন তৈরি করতে লাগে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। তাহলে এখানে কয়টা বন্ধন হবে? 1টা 2টা 3টা 4টা 5টা। দেখো আমরা কেন্দ্রে দিলাম
ফসফরাস, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। এই অণুটার আকৃতি কেমন বলতে পারবে তোমরা? এটা ত্রিকোণী দ্বিপিরামিডীয়, ত্রিকোণী দ্বিপিরামিডীয়। দেখো ত্রিভুজের 3 কোণার 3টা ক্লোরিন দিলাম, আর এখানে আর উপরে একটা নিচে একটা, মানে ত্রিভুজের 3 কোণার 3টা, আর উপরে একটা আর নিচ দিয়ে নিচে একটা। তো এভাবে দেখো ত্রিকোণী, এজন্য বলি দ্বিপিরামিড, মানে উপরে একটা পিরামিড আর নিচ দিয়ে একটা পিরামিড, এভাবে ত্রিকোণী দ্বিপিরামিডীয় গঠন। এভাবে তোমার PCl5 অণুর সৃষ্টি হয়। তাহলে এই অণুটার আকৃতি হচ্ছে ত্রিকোণী দ্বিপিরামিডীয়। আশা করি বুঝতে পারলে। দেখো ত্রিকোণী দ্বিপিরামিডীয় গঠন। আমরা এখন দেখি সালফার হেক্সাফ্লোরাইড SF6। লক্ষ্য করো, তাহলে সালফারের পারমাণবিক সংখ্যা কত তোমরা জানো, 16 16। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4। সালফারকে যদি এক্সাইটেড অবস্থায় নিয়ে যাওয়া হয়, উত্তেজিত অবস্থা, তাহলে প্রথমে দেখো 2টা বেজোড় ইলেকট্রন করতে পারবে। পরে আবার দেখো এখানে এই 3px এর 2টা ইলেকট্রন এখানে তখন আবার বেজোড় হবে, বেজোড় হয়ে 3d অফ xy তে যাবে, তখন 4টা হবে। পরের বার দেখো আর উত্তেজিত করলে 6টা বেজোড় ইলেকট্রন হবে। এই যে 3s2 এর ইলেকট্রনটা বেজোড় হয়ে যায় এখানে 3d অফ yz এর এখানে যাবে, তাহলে 6টা বেজোড় ইলেকট্রন হলো। অপর দিকে দেখো ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন আছে 7টি, 7টির মধ্যে 3 জোড়া জোড়, একটি বিজোড়। তাহলে লক্ষ্য করো এই সালফার হেক্সাফ্লোরাইড কিভাবে তাহলে তৈরি হলো। তাহলে এই সালফারের নিজের আছে কয়টি ইলেকট্রন দেখি, দেখো এই ঘটনাটা একটু দেখায়। এই হচ্ছে সালফার, দেখো আমি এই 4টা চতুর্ভুজের 4 কোণের 4টা দিলাম, আর উপরে একটা নিচে একটা। তাহলে সালফারের আছে 6টা ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন করতে পারলো। আর ফ্লোরিনের হচ্ছে 3 জোড়া জোড় আর একটি বিজোড়, এই একটি বিজোড়টা এখানে দিলাম, আর 3 জোড়া জোড়। আমরা সালফারের ইলেকট্রনকে আমরা গোল চিহ্ন দিয়ে বোঝালাম, আর ফ্লোরিনের ইলেকট্রনকে আমরা ক্রস চিহ্ন দিয়ে বোঝালাম। ফ্লোরিনের ইলেকট্রনগুলোকে আমরা ক্রস চিহ্ন দিয়ে বোঝালাম। দেখো তাহলে প্রত্যেকটা ফ্লোরিন কিন্তু আসলে অষ্টক পূর্ণ করতে পারছে। নিজের আছে 7টা, সালফার কাছে নিল একটা, 8টা, এও অষ্টক পূর্ণ করলো, এও অষ্টক পূর্ণ করলো, এও অষ্টক পূর্ণ করলো। কিন্তু সালফার দেখো নিজের আছে কয়টা, 6টা, আর 6টা ফ্লোরিনের কাছে নিল হচ্ছে 6টা। সে কার মতো হলো, দেখো অষ্টক থেকে আর বেশি হয়ে গেছে। দেখো কয়টা ইলেকট্রন তার আওতায়, 2 4 6 8 10 12টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে কি অষ্টক সম্প্রসারণ তত্ত্ব মেরেই কিন্তু এটা তৈরি হয়েছে। তো দেখো এটার গঠনটা কেমন, এটার আকৃতিটা কেমন হবে। এই এসে আমি সালফার দিলাম, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন। এটার আকৃতি হচ্ছে অষ্টতলকীয়। দেখো এখন উপরে এই চতুর্ভুজের উপরে একটা ফ্লোরিন দিলাম, এই নিচ দিয়ে আরেকটা ফ্লোরিন দিলাম। দেখো এটা আকৃতি হচ্ছে অষ্টতলকীয়। দেখছো অষ্টতলকীয়, অষ্টতলকীয়। এই যে চতুর্ভুজে দেখো এই দিক থেকে 2টা তল, আবার এই দিক থেকে 2টা তল, উপরে 4টা, আবার নিচের দিকে এই দিক থেকে 2টা তল, এই দিক থেকে 2টা তল। এভাবে দেখো অষ্টতলকীয় গঠন। এভাবে SF6 অণুর সৃষ্টি হয়। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কিন্তু আসলে 8টির বেশি ইলেকট্রন তার সর্বশেষ শক্তি স্তরে করে ফেলেছে। এই জন্য আমরা বলি অষ্টক সম্প্রসারণ তত্ত্ব মেনে চলে।
সালফার ডাইঅক্সাইড দেখো একইভাবে সালফারের সর্বশেষ শক্তি স্তরে যে তোমার কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন থাকে, তার কিন্তু দেখো এখানে প্রথমে 2টা বেজোড় করলো, পরে 4টা বেজোড় করলো। দেখো সালফার ডাইঅক্সাইডে কিন্তু সালফার কিন্তু চার্জ যোজনী প্রদর্শন করছে, এর জন্য 4টা তোমার বেজোড় ইলেকট্রন করতে হবে তাকে। তো দেখো এই সালফার ডাইঅক্সাইড কিভাবে তৈরি হচ্ছে দেখো, এই এটা যে সালফার ডাইঅক্সাইড, তাহলে সালফার ডাইঅক্সাইডে সালফার কিন্তু চার্জ যোজনী প্রদর্শন করেছে, তাহলে 4টা বেজোড় ইলেকট্রন করতে হবে। আর অক্সিজেনের তো সর্বশেষ শক্তি স্তরে দেখো ইলেকট্রন আছে 6টা, তার দেখো 2 জোড়া জোড় আর 2টা বেজোড় ইলেকট্রন। তাহলে এইটা কিভাবে তৈরি হচ্ছে দেখো, তাহলে একইভাবে এই হচ্ছে সালফারের সর্বশেষ শক্তি, দেখো এই হলো 4টা বেজোড় ইলেকট্রন আমি দিলাম, আর এই এক জোড়া জোড় সেটাই। আর অক্সিজেনে দেখো এক জোড়া বেজোড় সেই জোড়া এই, আর এখানে 2 জোড়া জোড় অবস্থায় আছে। তো দেখো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টা, আর সালফারের কাছে নিল 2টা, অষ্টপূর্ণ করলো, এও তাই করলো। আর সালফারে দেখো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, নিজের আছে 6টা, আর এই পাশে 2টা নিল অক্সিজেনের কাছে, এই পাশে 2টা নিল এই অক্সিজেনের কাছে। তাহলে দেখো তারাতে কয়টা হচ্ছে, 4 4 8টা, 2টা 10টা হয়ে গেছে। অতএব কিন্তু অষ্টক সম্প্রসারণ তত্ত্ব মেনে চলে। তাহলে এখানে কিভাবে তৈরি হয়, তাহলে দেখো এখানে লক্ষ্য করো এইভাবে 4টা বন্ধন, কিন্তু এই এক জোড়া মুক্ত ইলেকট্রন থেকে যাওয়ার কারণে এর আকৃতি কেমন হয়ে যাবে দেখো, এর আকৃতি হয়ে যাবে এরকম, কৌণিক আকৃতি ধারণ করবে। এক জোড়া মুক্ত ইলেকট্রন, কেন্দ্রীয় পরমাণু এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকা মানে কি, এই ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করে এবার বন্ধনটাকে এভাবে বাঁকায় নিয়ে আসবে, এভাবে বাঁকায় নিয়ে আসবে, যার কারণে আকৃতি হবে কৌণিক। এভাবে সালফার ডাইঅক্সাইড অণুর সৃষ্টি হয়। সালফার ট্রাইঅক্সাইড দেখো একইভাবে সেই সালফার, শোনো সালফার ট্রাইঅক্সাইডে কিন্তু আসলে সালফার 6 যোজনী প্রদর্শন করছে, তাই না? এই যে লক্ষ্য করো, এই কিভাবে সালফারের জন্য 6, অক্সিজেনের জন্য 2 কেটে যায়, কি হয় সালফার ট্রাইঅক্সাইড। তা এখানে দেখো এই সালফারের লক্ষ্য করো, সালফারের সর্বোচ্চ উত্তেজিত অবস্থা দেখো 6টা বেজোড় ইলেকট্রন করতে পারলো, আর অক্সিজেনের তো সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রনের দেখো 2টা বেজোড় করতে পারলো। তাহলে কিভাবে দেখো এটা তৈরি হয়, এই হলো সালফার, এই 2টা বেজোড় ইলেকট্রন, এই 2টা বেজোড় ইলেকট্রন, এই 2টা বেজোড় ইলেকট্রন, তাহলে আর একটা অক্সিজেন হচ্ছে 2টা বেজোড় আর 2 জোড়া থাকতেছে জোড়, সালফারের সবকটা বেজোড় করে ফেলছে এবং সেখানে 3টা অক্সিজেনের সাথে দেখো যুক্ত হয়েছে। এই প্রতিটা অক্সিজেন দেখো দেখো অষ্টপূর্ণ করছে, নিজের আছে 6টা, সালফারের কাছে নিল 2টা, অষ্টপূর্ণ হলো। এরও তাই, কিন্তু দেখো সালফারের তোমার নিজের আছে 6টা ইলেকট্রন, আর এর কাছে নিল 2টা, আর এই অক্সিজেনের কাছে নিল 2টা, এই অক্সিজেনের কাছে নিল 2টা, তার আওতায় দেখো 4 4 8 আচ্ছা 12টা ইলেকট্রন হয়ে গেল। আর তোমরা জানো যে একটা বন্ধন তৈরি হতে 2টা ইলেকট্রন লাগে, তাহলে এই একটা বন্ধন, একটা বন্ধন, একটা বন্ধন, একটা বন্ধন, একটা বন্ধন, একটা বন্ধন, এভাবে এভাবে এইভাবে দেখো এই সালফার ট্রাইঅক্সাইড অণু সৃষ্টি হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে অষ্টক তত্ত্বের ব্যতিক্রমটা আসলে কি, যে কিছু কিছু যৌগ আছে যাদের কেন্দ্রীয় পরমাণু অষ্টক নিয়ম মানে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।